জার্মান সমর্থকরা বাংলাদেশের এমনকি ওয়ার্ল্ড ব্যাপী হয়তোবা যে জার্মান সমর্থকরা অনেক ভদ্র। আমার ধারণা আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। স্পেন আর কেপ ভার্দের মধ্যে জমজমাট এক ফুটবল ম্যাচ দেখলো পুরো বিশ্ব। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের পায়ে থাকলেও প্রতিপক্ষের জালে একটি বলও পাঠাতে পারেনি একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্পেনের সামনে দেয়াল হয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা জার্নালের বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠানে। আচ্ছা, আমাদের মাঝে দুজন অতিথি আছেন, দুজনেই জার্মানির সাপোর্টার। আমার ডানে আছেন মোহাম্মদ মাইনুদ্দিন এবং আমার বামে আছেন মোহাম্মদ তাহাজ্জাদ হোসেন। দুজনকেই ঢাকা জার্নালের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ ঢাকা জার্নালকে। আমি শুরুতেই মাইনুদ্দিন ভাইয়ের কাছে জানতে চাই যে গতকালকে যে স্পেন খেলাটা খেললো, যে ম্যাচের প্রায় 70% বেশি বল স্পেনের পায়ে ছিল, একাধিক আক্রমণ করার পরেও একটি গোলও দিতে পারেননি। আসলে স্পেন কি এমনটা ভেবেছিল? দেখেন, স্পেন তো হট ফেভারিট একটা দল বলতে গেলে, মানে অনেকে ধারণা করেছে যে 2026 বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হবে। তো স্পেন প্রথম ম্যাচে বিশ্বকাপের এবং কি এমনকি প্রথম একটা ছোট দলের সাথে প্রথম ম্যাচে এমন একটা স্কোর করা স্পেনের জন্য হতাশাজনক। এটা স্পেনের প্লেয়ার বা ভক্তরা এটা ভাবতে পারে নাই। তো এখানে প্রতিপক্ষের যে গোলকিপার এবং ডিফেন্ডাররা সম্পূর্ণ ম্যাচে যেভাবে তারা নিজেদেরকে রক্ষণ বা যেভাবে নিজেকে মানে আটকিয়ে দিয়েছে এবং গোলকিপার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে, তাদের এই সর্বোচ্চ চেষ্টার ফলাফলে কিন্তু স্পেনের ম্যাচটি ড্র হয়ে গেছে। তো স্পেন এটা কখনো আশা করে নাই, কিন্তু এটাকে ফুটবল বলে যে কখন কি হয়ে যায় এটা বলা যায় না, সেজন্য ফুটবলকে এত রোমাঞ্চকর। তাজাদ ভাই, এটা কি স্পেনের একটা ব্যাড লাক, নাকি হচ্ছে যে প্রতিপক্ষের গোলকিপারের একটা বীরত্বগাথা ম্যাচ ছিল? আমি এটা স্পেনের ব্যাড লাক বলবো না। অ্যাকচুয়ালি আসলে বিশ্বকাপে ছোট দল বড় দল এই বিবেচনা করে যারা খেলায় বা খেলতে আসে, তারা এ ধরনের এক ধরনের নেতিবাচক ফলাফলের মধ্যে পড়ে যায়। আমার ধারণা স্পেন কোচ কেপ ভার্দেকে ছোট দল বিবেচনা করেছে, যার কারণে তারা ফলাফল তাদের পক্ষে আনতে পারে নাই। আর আনডাউটেডলি বলবো যে কেপ ভার্দের যে গোলকিপার, সে খুবই ভালো পারফরমেন্স করেছে। অ্যাকচুয়ালি তার কাছে স্পেন হেরেছে। স্পেনের প্রত্যাশা ছিল অনেক বেশি যে এই ম্যাচে একাধিক গোল করবে, সেখানে কতটা ধাক্কা খেয়েছে স্পেন? আমার ধারণা যে স্পেন একটি ওভার হাইপ দল, যা মিডিয়ার সৃষ্টি করা। স্পেন আসলে এই ওভার হাইপটার কারণে, অতি বিশ্বাসের কারণে আসলে হেরেছে ম্যাচটি। সরি, দুঃখিত, হারে নাই, মানে ড্র করেছে আর কি। কেপ ভার্দে ছোট একটা দল, সেই তুলনায় তারা যে বার্তাটা দিয়েছে, এতে আসলে বড় দলগুলো মানে কতটা মানে টেনশন করবে তাদের নিয়ে। হ্যাঁ, অবশ্যই। কেননা ফুটবলে বিশ্বকাপে চান্স পেতে হলে একটি দল তাদের সর্বোচ্চটা দিয়ে কোয়ালিফাই করতে হয়। তো সেক্ষেত্রে বিশ্বকাপে কোনো দলকে ছোটোভাবে দেখতে নেই। যেমন কেপ ভার্দে যে সেটা প্রমাণ করেছে যে স্পেনের মতো টপ ওয়ান মানে শীর্ষ দলের মতো দল এসেও কিন্তু কেপ ভার্দের কাছে ম্যাচ স্কোরটা জয় করতে পারে না। তো সেক্ষেত্রে ছোট দলগুলোকে ছোটোভাবে দেখতে নেই। ফুটবলটাই এমন, যেমন স্পেন হয়তো বা স্পেন কোচ হয়তো বা ভেবেছে যে না, লামিন ইয়ামাল বা উইলিয়ামস এদেরকে না নামানো, যাতে ওরা ছোট দল হয়তো বা ভালো একটা স্কোর করে জয় পাবে, কিন্তু তাদেরকে শেষে নেমে এসে যে ভাবছে যে না, তারা হয়তো বা এই দলের সাথে ইজিতে জয় পাবে, কিন্তু সেটা হয়ে ওঠে নেই। সেজন্য কোনো দলকে ছোটোভাবে দেখতে নেই এবং কেপ ভার্দে প্রথম দল হিসাবে অনেক ভালো করছে, হয়তো বা পরবর্তী ম্যাচগুলো আরও ভালো ফলাফল বা চমক দেখাতে পারে। গতকালকের ম্যাচে কি স্পেনের কোচের পরিকল্পনায় ভুল ছিল? যেমন লামিনে ইয়ামালকে শেষের দিকে নামিয়েছে, শুরু থেকে নামায় নাই, এই কারণে যে ছোট দল গুরুত্ব কম দিয়েছে, এই জন্য লামিনে ইয়ামালকে নিয়ে রিস্ক নিতে চায়নি। সেই রিস্ক নিতে না চাওয়াটা কি কাল হয়ে দাঁড়িয়েছে, বা লামিনে ইয়ামাল শুরু থেকে মাঠে থাকলে কি ম্যাচের চিত্রটা কি অন্যরকম হতে পারতো? আমার ধারণা লামিন ইয়ামাল গোল ব্যবধান করে দিতে পারেন, তার সেই সক্ষমতা আছে। তো স্পেন কোচ সম্ভবত কেপ ভার্দেকে আন্ডার এস্টিমেটই করেছে ছোট দল বিবেচনায়। তো এই ছোট দল বিবেচনায় নিয়ে স্পেন আসলে এখানে ম্যাচটা তাদের পক্ষে আনতে পারে নাই। তবে অবশ্যই লামিন ইয়ামাল থাকলে ম্যাচের ফলাফল চেঞ্জ হতে পারতো। অন্য ম্যাচ মানে বেলজিয়ামের কথা যদি বলে, বেলজিয়াম মিশরের সাথে 1-1 গোলে ড্র করেছে। এখানে কিন্তু বেলজিয়াম বড় দল,
সেক্ষেত্রে এই ড্রটা আসলে কিভাবে দেখছেন? দেখেন, ফুটবল এটাই ফুটবল, যেটা আমি প্রথমে বলছিলাম। বেলজিয়াম যেমন কেভিন ডে ব্রুইনা সহ, মানে লুকাকু সহ টপ প্লেয়ারদের নিয়ে মাঠে নামছে। হ্যাঁ, এখানে মিশর, মোহাম্মদ সালাহ সহ বেশ কিছু তারকা থাকলেও ওদের তুলনায় অনেক দুর্বল একটি দল। কিন্তু সেখানে গতকালকে যে 4টি ম্যাচ হয়েছে, 4টি ম্যাচে ড্র হয়েছে। সেখানে বেলজিয়ামও ড্র, মিশর 1-1 গোলে ড্র। তো সেক্ষেত্রে মানে বোঝা যায় যে ফুটবল আসলে কাউকে ছোট করে দেখতে নেয়, তারা মানে নিজেদের গতিতে আর কি এগিয়ে যায়, স্কোর ভিন্ন করে দিতে পারে। বেলজিয়াম গোল দিতে পারেনি, মানে আত্মঘাতী গোলে বেলজিয়াম ড্র করেছে 1-1 গোলে। আসলে বেলজিয়ামও তো মানে বিশ্বকাপ নিবে, এই তালিকায় বেলজিয়ামও একটা দল। এত বড় দল হয়েও প্রতিপক্ষের জালে একটা গোলও দিতে পারেনি। আমি বিষয়টিকে একটু অন্যভাবে দেখব, সেটা হচ্ছে সম্ভবত কেপ ভার্দের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে অন্য দলগুলো প্ল্যান সাজাচ্ছে যে কেপ ভার্দে যেভাবে স্পেনকে আটকিয়ে দিয়েছে, অন্য দল সেরকম স্ট্র্যাটেজি নিয়েছে বলে আমি মনে করি। বেলজিয়াম বড় দল, সৌদি আরব তুলনামূলক একটু ছোট দল। সৌদি আরব না, মিশর একটু ছোট দল, তবুও মিশরে অনেক তারকা প্লেয়ার আছে, মোহাম্মদ সালাহ, ঠিক আছে? তো এই দুইজনের ম্যাচে 1-1 গোলে ড্র না হয়ে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো কিনা? স্বাভাবিকভাবে মনে হয় যে অন্যরকমই হতে পারতো, কারণ বেলজিয়ামও এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট একটি দল। অনেকে ধরে নিয়েছে যে বেলজিয়াম ভালো করবে। সেই পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে মিশরের তুলনায় বেলজিয়াম ভালো করার ছিল, এবং বেলজিয়ামের জয়টাই প্রত্যাশা ছিল। অন্য ম্যাচে গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে চমক দেখিয়েছিল সৌদি আরব, 2-1 গোলে হারিয়েছিল। সেই সৌদি আরব উরুগুয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। সৌদি আরবের তুলনায় কিন্তু উরুগুয়ে অনেক শক্তিশালী একটা দল, আমরা জানি। এই ম্যাচটাও ড্র হয়েছে। ড্র না হয়ে বড় দলগুলো কেন জয় পাচ্ছে না? জি, আমি আরও একবার বলেছি যে সম্ভবত কেপ ভার্দের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে ছোট দলগুলো প্ল্যান সাজাচ্ছে বড় দলগুলোকে এনিহাও আটকানো। কারণ ছোট দলগুলো দেখেন বিশ্বকাপ জিতবে এই প্রত্যাশায় বিশ্বকাপে তারা এন্ট্রি করে না, বাট ভালো করবে, পরের রাউন্ডে যাবে, এটাই তাদের সর্বোচ্চ প্রাপ্তি। সেটা ধরে নিয়ে এনিহাও বড় দলগুলোকে হারানোর একটা টেন্ডেন্সি, মানসিকতা তারা সেট করে। তাহলে এবারে বিশ্বকাপে ছোট ছোট দলগুলো যেরকম প্রতিটা ম্যাচেই আমরা দেখি যে বড় বড় দলগুলোকে ছোট দলগুলো একটা সারপ্রাইজ দেয়। এবারে বিশ্বকাপটি একটা সারপ্রাইজের বিশ্বকাপ হতে যাচ্ছে। জি, অবশ্যই সারপ্রাইজ তো হবেই। বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে এটা আগে থেকে বলা যায় না। হয়তোবা অনেকে গ্রুপ র্যাঙ্ক, দল র্যাঙ্কিং এসব বিবেচনায় অনেক দলকে বিবেচনায় একটি দলকে রাখে যে না, এই দল হয়তোবা প্রেডিকশনে এই দল চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু এটা আসলে বলা যায় না। তবে ছোট দলের সাথে অন্যান্য দলগুলা, বড় দলগুলো ড্র করলো, কিন্তু জার্মানি কিন্তু কুরাসাওর সাথে 7-1 জয় পেয়েছে। তো সেক্ষেত্রেও একটা দলের কি বলে ট্যাকটিক্যাল বা শক্তি বা চেষ্টাটুকু অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার আছে, যেটা জার্মানি দেখিয়েছে আর কি প্রথম ম্যাচে। এই বিশ্বকাপে সবচেয়ে বড় স্কোর জার্মানির, তারা প্রতিপক্ষকে 7 গোল দিয়েছে। আপনারা দুজনই জার্মানির সাপোর্টার, এই 7 গোল দেওয়া কি বার্তা দিচ্ছে এবার বিশ্বকাপে জার্মানি? হ্যাঁ, এটা বড় বার্তা জার্মান সমর্থক এবং জার্মান দলের জন্য। কেননা জার্মান, আপনারা নিশ্চয়ই জানেন যে গত 2টি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিল, এই হতাশা সময়টুকু পার করে কিন্তু এই বিশ্বকাপে প্রথম ম্যাচে ভালো একটি, মানে বড় একটি স্কোর করে এটা বিশ্বকে জানান দিয়েছে যে না, জার্মান আসলে ছোট দল না। জার্মান বিশ্বকাপের জন্য প্রস্তুত এবং ফাইনাল তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো সেই ক্যাপাবিলিটি নিয়ে এবার বিশ্বকাপের যাত্রা তারা শুরু করেছে। তাজ্জাদ ভাই, জার্মানির শক্তিটা এবার কোন জায়গায়? মানে প্রতিপক্ষকে প্রথম ম্যাচে একটা সারপ্রাইজ দিল, পরের ম্যাচে কি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে? আশা করি জার্মানি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে। আমি একটু অ্যাড করব যে গত 2টি বিশ্বকাপ 18 এবং 22 বিশ্বকাপে জার্মানি প্রথম রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে যেহেতু কোয়ালিফাই করতে পারে নাই, সেহেতু জার্মানিকে অনেকে হিসাবের খাতা থেকে বের করে দিয়েছে, ফেলে দিয়েছে যে জার্মানি হয়তো আর পারবে না। কিন্তু অনেকেই জানেন না যে আমাদের কোচ উইলিয়াম নাগেলসম্যানের আন্ডারে জার্মানি প্রায় গত 10টি ম্যাচ মানে এখনও জয় পেয়েছে। 10টি ম্যাচ টানা জয়ের কৃতিত্ব জার্মানির আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জার্মানি যেহেতু চমকে দিয়েছে, আশা করি পরের ম্যাচগুলোতে জার্মানি ভালো করবে, ইভেন জার্মানি অনেক ভালো করবে সেই আশায় আমরা করি। এবারে জার্মানির মানে শক্তির জায়গাটা কোন জায়গায়? মিডফিল্ডে, ফরওয়ার্ডে, নাকি ডিফেন্সে? আমি মনে করি জার্মানির শক্তির জায়গা মিডফিল্ডে।
তবে ফরওয়ার্ডেও জার্মানি খুবই ভালো করবে, কারণ এখানে জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটস এবং কাই হাভার্টসের কম্বিনেশন যদি এটা জমে যায়, তাহলে আশা করা যায় খুবই ভালো ফলাফল তারা করতে পারবে। জার্মানির যেই বার্তাটা যে অতি বিধ্বংসী একটা ফুটবল তার উপহার দিয়েছে, অন্য দলগুলো জার্মানিকে নিয়ে কতটা সতর্ক থাকবে? হ্যাঁ, জার্মানি এই যে 1990 সালে ইংল্যান্ডের একজন স্ট্রাইকার, যেটা নাম ছিল গ্যারি হ্যানকাপ মেবি, উনি জার্মানির কাছে হেরে গিয়ে, সেমিফাইনালে হেরে গিয়ে উনি বলেছেন যে মাঠে খেলা 22 জন, কিন্তু শেষমেশ জার্মানি জিতে। হ্যাঁ, তো জার্মানিকে ছোট করে দেখার মতো আসলে সুযোগ নেই। জার্মানি প্রত্যেকটা দলের জন্য এক ধরনের হুমকি, আর তা বিশ্বকাপে ভালো একটা স্কোর করে তা প্রমাণ করেছে, এবং গত যে 10টি ম্যাচের মধ্যে একটি ম্যাচও হারে নেই। তো এই বোঝা যায় যে জার্মানি প্রত্যেকটা দল, ফ্রান্স, টপ যে দলগুলো আছে, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, সব দলের জন্য হুমকি স্বরূপ। কেননা জার্মানি বিগত দিনগুলোতে তাদের সাথে অনেক ভালো স্কোর এবং ভালো ফলাফল করে এসেছে। অনেকে দুষ্টামি করে বলে যে জার্মানি হচ্ছে সব দলের বাপ, জার্মানিকে সবাই ভয় পায়। ব্রাজিল, আর্জেন্টিনাকে সবাই ভয় না পেলেও জার্মানিকে সবাই ভয় পায়। এই যে জার্মানি পুনরায় সেই ব্রাজিলের 7-1 গোলের স্মৃতি আবার ফিরিয়ে আনলো, এতে করে জার্মান ফ্যানরা কতটা গর্বিত? আপনার কথা সূত্র ধরে বলতে চাই যে যারা জার্মানিকে অন্য অন্য দলের বাবা বলে, আসলে জার্মান ফ্যানরা এটাকে এই দৃষ্টিতে দেখে না। জার্মান ফ্যানরা কখনোই যে ট্রোলের একটা বিষয়, জার্মান ফ্যানরা এই ট্রোল কাউকে করে না। আসলে জার্মান ফ্যানরা যদি ট্রোলের শিকার হয়, আসলে অন্য দলকে তারা ট্রোল করতে পারে, জার্মানের এই সক্ষমতা রয়েছে। জার্মানির ফ্যান্সরা কি উদার মনের মানসিকতা নিয়ে চলে? যেমন জার্মানি 7 গোল দেয়, গর্ব করে আর্জেন্টিনা। হ্যাঁ, কিন্তু জার্মানরা এটা ট্রল করে না, ট্রল করে আর্জেন্টিনার ফ্যান্সরা। তো জার্মানির ফ্যান্সরা কি অনেক উদার মনের মানুষ যে তারা ট্রল করে না, কিন্তু অন্য দল ট্রল করে? এখানে একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক দিয়ে বলতে চাই। প্রথম হলো, জার্মান সমর্থকরা বাংলাদেশের, এমনকি ওয়ার্ল্ড ব্যাপী হয়তোবা, যে জার্মান সমর্থকরা অনেক ভদ্র, তারা সিজনাল না অন্তত। যেমন বাংলাদেশে কিন্তু ব্রাজিল, আর্জেন্টিনা ব্যাপক একটা ফ্যান বেস আছে, তারা অধিকাংশ সিজনাল, যারা ফুটবল সম্পর্কে নলেজ অনেক কম রাখে। কিন্তু আপনারা জার্মান সমর্থক যাদেরকে দেখবেন, তারা কিন্তু সিজনাল না, তারা কিন্তু ক্লাব ম্যাচ প্লাস ফ্রেন্ডলি ম্যাচ সহ অন্যান্য ম্যাচ সব খেলা দেখে। তো তারা ভদ্র, তারা যাত্রার সাথে কিন্তু বিতর্ক জড়ায় যায় না। কিন্তু জার্মানির ফ্যানগুলো বিতর্ক জড়ানোর মতো তাদের সেই মানে কি বলে, সেই শক্তি, সেই জ্ঞান সবটুকু আছে, তারা অন্য ফ্যানদের সাথে তর্ক জড়ায় না। আর্জেন্টিনা আর ব্রাজিল ভক্তরা যখন একসাথে হয় চায়ের দোকানে, তখন যদি একজন জার্মান ফ্যান্স ওখানে থাকে, তখন দুজনের ঝগড়া কতটা এনজয় করেন? আসলে এটা এনজয়, ইভেন কি আপনার অফিসে হয়তো বা সেটা হয়? হ্যাঁ, এটা আসলে এনজয় করার মতো, বাট আমরা সেটাতে কারো পক্ষে বা কারো বিপক্ষে দাঁড়িয়ে কোনো পক্ষ অবলম্বন করি না। তারা এটা ঝগড়া করে আর কি। আচ্ছা, আজ রাতে এবং কাল সকালে বড় বড় বিগ ম্যাচে মাঠে নামছে কয়েকটি দল। এর মধ্যে আজ রাত 11টায় পর্তুগাল আর DR কঙ্গো মাঠে নামবে, আর রাত 1টায় ফ্রান্স সেনেগাল বড় ম্যাচ, আর সকাল 10টায় মাঠে নামছে আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে। আমরা যদি আর্জেন্টিনা ম্যাচকে নিয়ে কথা বলি, তাহলে আর্জেন্টিনা কি আলজেরিয়ার বিপক্ষে চাপে থাকবে, যেমন অন্য ম্যাচগুলোতে ছোট দলের বিপক্ষে বড় দলগুলো চমক দেখাতে পারেনি? আর্জেন্টিনা জিতবে এই প্রত্যাশা করি বড় দল হিসেবে, তারা বর্তমান চ্যাম্পিয়নও। তবে আর্জেন্টিনাও চাপে থাকতে পারে, যেহেতু বেশ কিছু ম্যাচ ছোট দলগুলো ডিসঅ্যাপয়েন্ট করেছে। ব্রাজিলকে করেছে, নেদারল্যান্ডকে করেছে, বেলজিয়ামকে করেছে, স্পেনকেও করেছে। সেই হিসেবে আর্জেন্টিনা সাবধানী হবে, আর ভয় তো অবশ্যই থাকবে। আলজেরিয়া কি আর্জেন্টিনাকে একটা সারপ্রাইজ দিতে পারবে? হ্যাঁ, এটা আমি আশা করি। এর একটি কারণ হলো, ফ্রেন্ডলি ম্যাচে নেদারল্যান্ডসের সাথে কিন্তু আলজেরিয়া 1-0 জিতছে। হ্যাঁ, আর সেখানে গোলকিপার আলজেরিয়ার হলো জিদানের ছেলে। তো আমি আশা রাখি যে তারাও একটা ভিন্ন রকম একটা ফলাফল বের করে আসতে পারবে। তারা হয়তো বা আর্জেন্টিনার সাথে জিততে পারে, বা ফলাফল 1-1 ড্র করে একটি করে পয়েন্ট নিতে পারে। কারণ বিগত ম্যাচ সবগুলোতে ড্র হওয়ার সময় বড় টিমগুলো ড্র করেছে। তো আমার মনে হয় যে আলজেরিয়া ভালো করবে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কতটা ফেভারিট হয়ে মাঠে নামবে?
আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট দল, তারা বর্তমান চ্যাম্পিয়ন টিম। তো সেক্ষেত্রে বলা যায় তারা সর্বোচ্চটা তাদের সেই চ্যাম্পিয়ন মন মানসিকতা নিয়ে মাঠে নামবে। তবে দেখা যাক কি হয় আর কি। আহ, আর্জেন্টিনার এই দলটা নিয়ে কতটা আশাবাদী? সত্যি কথা বলতে আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন দলটি ছিল গত 22 বিশ্বকাপের, আমি মনে করি সেই দলটির চেয়ে এই দলটি ওই রকম ক্যাপাবল না বলে মনে করি। আমার ধারণা আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। এর পরের ম্যাচ নিয়ে আমরা একটু কথা বলবো, ফ্রান্স আর সেনেগাল। একটা হট ম্যাচ, একটা দুই দলেই কিন্তু একটা লড়াই করার মতো। ফ্রান্স সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং এবারও ট্রফি নেওয়ার একটা সম্ভাবনা আছে অনেকে বলে। সেনেগালও একটা সারপ্রাইজ দিতে পারে, কারণ সেনেগালও খুব ভালো একটা ফুটবল খেলে। তো এই ম্যাচটা কতটা দুর্দান্ত হতে পারে, সেনেগাল আর ফ্রান্স? হ্যাঁ, অবশ্যই সাদিও মানে আছে এই বিশ্বকাপে সবচেয়ে কি বলে মানে বিগ প্রতিদ্বন্দ্বী ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্স ভার্সেস সেনেগাল। সেনেগাল কিন্তু এই আফ্রিকান কাপের চ্যাম্পিয়ন টিম, আর ফ্রান্স ছিল সাবেক চ্যাম্পিয়ন টিম বিশ্বকাপের। তো সেক্ষেত্রে ফ্রান্সের অ্যাটাকিং এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে মানে টপ ওয়ান টিম হিসেবে অ্যাটাকিং বেস্ট অ্যাটাকিং স্কোয়াড নিয়ে তারা ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করছে। তো সেক্ষেত্রে বলা যায় ম্যাচটা উপভোগময় হবে ভক্তদের জন্য, যে কোনো দলের ভক্তরা এই ম্যাচ উপভোগ করতে পারবে। তবে ম্যাচের ফলাফল কোন দিকে যায় তা বলা যায় না। তবে ফ্রান্সের ফ্রেন্ডলি ম্যাচে হয়তো একটি ম্যাচ হেরেছে, কিন্তু বিশ্বকাপে তারা প্রথম ম্যাচে অনেক ভালো কিছু করবে। আবার ওদিক দিয়ে সেনেগাল সাদিও মানে সহ আরও যেই সেনেগালের টপ প্লেয়ার আছে তারাও চেষ্টা করবে তারা বিশ্বকাপের প্রথম ম্যাচটি জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য। পর্তুগাল মাঠে নামবে ডিআর কঙ্গোর বিপক্ষে। CR7 নিয়ে কোনো কিছু বলবেন কিনা, যে এই ম্যাচ CR7 কোনো পার্থক্য করে দেবে কিনা? আসলে লেজেন্ডরা, টপ সুপারস্টাররা বিশ্বকাপ জিতেছে, দিয়েগো ম্যারাডোনা জিতেছে, পেলে জিতেছে, রোনালদো জিতেছে, ব্রাজিলের রোনালদো, মেসি জিতেছে। তো আমার কেন জানি মনে হচ্ছে এবার পর্তুগাল একটা ভালো ফলাফল করতে পারে, ইভেন চ্যাম্পিয়নও হতে পারে। অফকোর্স CR7 ম্যাচের ফলাফল পরিবর্তন করে দিতে পারে, সেই সক্ষমতা তার আছে। রোনালদোর বয়স হয়েছে, খেলার ধার কি কমেছে? না, অবশ্যই কখনোই না। রোনালদো আমার একজন ফেভারিট প্লেয়ার। আমি জার্মান ভক্ত হলেও কিন্তু রোনালদো আমার সবচেয়ে ফেভারিট একজন প্লেয়ার। কখনো যদি কোনো ফুটবলের সাথে দেখা করার ইচ্ছা থাকে তাহলে আমি প্রথমে রোনালদোর সাথে দেখা করব, এটা আমার অনেক বড় শখ বলা যায়। তো রোনালদোর ধার কমে নেয় এটা বড় প্রমাণ হলো সৌদি লিগে, যেখানে সৌদি ক্লাবগুলোতে আল নাসের হয়ে সে দুর্দান্ত খেলতেছে। সে সেখানে সবচেয়ে সর্বোচ্চ গোল স্কোর করার প্লেয়ার। তো রোনালদোর ধার কমে না এবং তার নেতৃত্বে এবং পর্তুগাল এই বিশ্বকাপে ভালো কিছু করবে। এমনকি আমি আশা রাখি, ভাইয়া বলছে পর্তুগাল এবার চ্যাম্পিয়ন হোক, কেন রোনালদোর একটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফিটা দরকার। সে শুধু তার সব দিকে পূর্ণতা রয়েছে, শুধু এই ট্রফিটা তার স্পর্শে এখন আসে নাই। কিন্তু আমি জার্মান সমর্থক হিসাবে চাই রোনালদো ট্রফিটাই স্পর্শ করুক। দর্শক, এতক্ষণ ঢাকা জার্নালের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন গ্যালারি থেকে বিশ্বকাপ অনুষ্ঠান দেখছিলেন। আমার সাথে ছিলেন দুইজন জার্মান সমর্থক। এই পর্ব এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাইকে ধন্যবাদ।